18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আজকের ভিডিওটা শুরু করলাম বাংলার অন্যতম তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটা দিয়ে। বর্তমানে সময়ে যাকে আমরা জেন জি বলি, সেই জেন জি তরুণ ছেলেমেয়েরা এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে ইরানে। সেখানে মোল্লাতন্ত্রের অবসান ঘটাতে চলেছে তারা। তাদের পাশে দাঁড়িয়েছে তাদের দেশের প্রায় সমস্ত নাগরিক এবং তামাম বিশ্বের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। অথচ তাৎপর্যপূর্ণভাবে চুপ বিভিন্ন দেশ এবং আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গের বামপন্থীরা। আজকে এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। একসময় আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলা ইরান কিভাবে ইসলামের ঘেরাটোপে বন্দী হয়ে গিয়েছিল সেটা বলবো আপনাদের, কিন্তু তার আগে আপনাদের বলি বর্তমানে ইরানে ঠিক কি হচ্ছে এবং কেন হচ্ছে। 1980 সাল থেকে ইরানে চলছে মোল্লাতন্ত্র। গণতন্ত্রকামী, উদারপন্থী এবং সেই সঙ্গে এথনিক মাইনরিটি যারা ছিল সব রকম বিরোধীদের দেশছাড়া করে বা হত্যা করে ধর্মান্ধ ইসলামিক মৌলবাদীরা কবজা করে ইরানের শাসনযন্ত্র। সেখানে মেয়েদের হিজাব বাধ্যতামূলক করা হয়, স্বাধীন চলাফেরা বন্ধ করে দেওয়া হয়, সঙ্গীত হারাম করা হয়, ইত্যাদি ইত্যাদি আরো কত কি বন্ধ করে দেওয়া হয়। সেখানকার মুক্ত বাতাস, মানুষ প্রায় 45 বছর ধরে ভয়ঙ্কর রিগ্রেসিভ একটা সিস্টেমের অপারেশনের শিকার হচ্ছিল। ইসলামিক রাজনীতির কারণে বহির্বিশ্বের সঙ্গে ধীরে ধীরে আইসোলেটেড হয়ে যায় ইরান। শিক্ষা, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই পিছিয়ে পড়তে থাকে ইরান। সেই সঙ্গে সেখানে ছিল যুদ্ধের রাজনীতিও। আর এইসব কারণেই ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে ইরানের অর্থনীতি। বাড়তে থাকে বেকারত্ব, মুদ্রাস্ফীতি বাড়তে থাকে। তবে কিছুদিন ইসলামের দোহাই দিয়ে সেখানে অবস্থা সামাল দেওয়া গেলেও মুদ্রাস্ফীতি যখন চরমে ওঠে তখন কিন্তু আর সামাল দিতে পারে না সরকার। গত ডিসেম্বরে ইরানে এই মুদ্রাস্ফীতি, বেকারত্ব ইত্যাদি নিয়ে আন্দোলন শুরু হয়। তবে ধীরে ধীরে এই আন্দোলন ইসলামিক ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে আস্তে আস্তে পোক্ত হতে শুরু করে। মানুষজন রাস্তায় নেমে এসে আন্দোলন করতে শুরু করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার টাইমস ম্যাগাজিনকে জানিয়েছেন শুধুমাত্র তেহরানে গত কয়েকদিনে 217 জন মারা গিয়েছেন, যাদের অধিকাংশ লোকই গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। তেহরানের পাশাপাশি অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় খুব দ্রুত আগুনের মতো ছড়িয়ে পড়ছে আন্দোলন। সরকারি এবং বেসরকারি সম্পত্তিতে ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মসজিদে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের সরকার সেখানে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এবং বেসরকারি সূত্রের খবর অনুযায়ী গত 14 দিনে বেশি সময় ধরে যে আন্দোলন চলছে তাতে এখনো পর্যন্ত 217 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 2000-এর বেশি। অসংখ্য মানুষ গ্রেফতার হয়েছেন। প্রায় 400টি জায়গায় এই মুহূর্তে আন্দোলন চলছে। শুধু তেহরানেই সংঘর্ষে নিহত হয়েছেন, তাদের মধ্যে যারা আছেন আর কি, তাদের মধ্যে 14 জন নিরাপত্তা রক্ষীও ছিলেন। মানে এই আন্দোলনকারীরা পুলিশদেরও ছাড়ছে না। 2000-এর বেশি লোককে আটক করা হয়েছে। এই বিক্ষোভের সূচনা হয় 2025 সালের 29-28 এই সময়টা করে ডিসেম্বর মাসে, যখন ইরানি যে রিয়েল রয়েছে তার তীব্র পতন দেখা যায়। সেখানকার ব্যবসায়ী যারা ছিলেন তারা মাঠে নেমেছিলেন এবং তারা আহ্বান জানিয়েছিলেন অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও মাঠে নেমে এসে আন্দোলন করার জন্য। তারপর দিন 30শে ডিসেম্বর তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই আন্দোলনে যোগদান করে এবং ধীরে ধীরে যত সময় এগিয়েছে 1 জানুয়ারি, 2 জানুয়ারি, ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন জায়গার মানুষ এই আন্দোলনে যোগদান করেছেন। জেনজি, ছেলেপিলে, তরুণ সমাজ সবাই ঝাঁপিয়ে পড়েছেন এবং আন্দোলন আরো তীব্রতর হয়েছে। তবে এই শুরুটা কিন্তু হঠাৎ করে হয়নি। মানুষের মনে দীর্ঘদিন ধরে ধিকি ধিকি আগুন জ্বলছিল। বারংবার নানান বিষয়ে বিক্ষোভ হয়েছে, কিন্তু গায়ের জোরেই মোল্লাতন্ত্র দাবিয়ে রেখেছিল আন্দোলনকে। ঠিকভাবে হিজাব না পরার কারণে 2022 সালে পুলিশি হেফাজতে মৃত্যু হয় এক মহিলার। তারপর থেকেই গোটা ইরান জুড়ে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়েছিল। হিসেব মতে 550-এরও বেশি মানুষের সেবার মৃত্যু হয়েছিল। যদিও তখন প্রবলভাবে গলা দাবিয়ে দেওয়া হয় আন্দোলনের। তার 3 বছর পরই আরো বিপুলভাবে ইরানের মানুষজন রাস্তায় নেমে এসে আন্দোলন শুরু করলো। আজকে ইরানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থা কিন্তু একদিনে হয়নি। আজকে ইরানের জনগণ নিজেই বলছে অনেক হয়েছে ইসলাম। তারা তাদের পুরনো ধর্মে ফিরে যেতে চাইছে, তারা চাইছে তাদের পুরনো সভ্যতায় ফিরে যেতে। সেখানকার মানুষজন মুখ ফুটে বলছেন প্রাচীন পারস্য দেশের ধর্ম তো ইসলাম ছিল না,
সেখানে জোরপূর্বক খুন করে, ধর্ষণ করে, লুট করে ইসলামে রূপান্তরিত করা হয়েছিল। দেখুন সেই ভিডিও। Islam isn't the religion of Iran or isn't the religion of ancient Persia. Islam was forced on us after torturing, killing, beheading, raping, and slaving Iranians into becoming Muslim. Iranians, Persians, we're actually Zoroastrian. And even though we might not label ourselves Zoroastrian anymore, ইসলামিক আক্রমণের মুখে যে সমস্ত মানুষজন ইসলাম কবুল করতে চায়নি, তাদের মধ্যে অনেকেই কিন্তু ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন। তারা ভারতবর্ষের গুজরাটে এসে নিজেদের একটা কমিউনিটি তৈরি করেন এবং তাদেরকে আজকে আমরা পার্সি বলে জানি। এই পার্সিরা ভারতের উন্নতিতে, ভারতের অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রেখেছিলেন। আমি কয়েকজনের নাম বললেই আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, এখন যে টাটা রয়েছে, সেই রতন টাটারাও কিন্তু সম্প্রদায় পার্সি। এছাড়াও গোদরেজ কোম্পানির মালিক পার্সি, সাপুরজি গ্রুপ পার্সি, ভারতের মিলিটারি আর্কিটেক্ট প্রথম ফিল্ড মার্শাল সাম মানেকশা পার্সি ছিলেন। যাই হোক, মূল বিষয় ফিরে আসা যাক। এবার এই আন্দোলনের প্রতিঘাত এতটাই তীব্র যে সেখানকার মানুষজন, মানে সেখানকার মেয়েরা রাস্তায় নেমে এসেছেন এবং খোমেনির ছবিতে আগুন লাগিয়ে সেই ছবি থেকে সিগারেট তারা ধরাচ্ছেন। যেখানে মেয়েদের হিজাব বাধ্যতামূলক করা হয়েছিল, সেখানে নারীরা একের পর এক দুর্দান্ত, অভূতপূর্ব সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। এবার আপনাদেরকে বলবো কিভাবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা ইরান মোল্লাতন্ত্রের কবলে পড়েছিল। ইরানে মোল্লাতন্ত্রের সূচনা হয় 1980 সালে। কিন্তু কেন মোল্লাতন্ত্রের সূচনা হলো সেটা জানার জন্য আমাদের আরেকটু পিছিয়ে যেতে হবে। মোটামুটি ইরানে মোল্লাতন্ত্রের সূচনার আগে ছিল রাজতন্ত্র। সেখানে ক্ষমতায় ছিলেন ইরানের শাসক শাহ মোহাম্মদ রেজা পাহেলভি। তিনি দেশকে দ্রুত পাশ্চাত্য ধাঁচে আধুনিক করার চেষ্টা করেছিলেন। তার হোয়াইট রেভলিউশন কর্মসূচির মাধ্যমে ভূমি সংস্কার, নারীদের অধিকার প্রসার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সেকুলার করার চেষ্টা করেছিলেন তিনি। তাতে করে যে সমস্ত শহরাঞ্চল ছিল বা আরবান সোসাইটি ছিল, সেগুলোতে অভূতপূর্ব পরিবর্তন হয়েছিল। কিন্তু ইরানের বা প্রাচীন পার্সিয়ার যে গ্রামীণ অঞ্চল ছিল, যেগুলো দরিদ্র অঞ্চল ছিল, সেই জায়গাগুলো কিন্তু ব্যাপকভাবে পিছিয়ে পড়তে থাকে। তার পাশাপাশি শিয়া মুসলিম যারা ছিলেন, তাদের আধিপত্য কমতে থাকার কারণে তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ বাড়তে থাকে। ধীরে ধীরে এই উদারপন্থী শাসক শাহ ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। তিনি সাধারণ মানুষজনের উপরে দমনপীড়ন চালু করেন, সেখানে পুলিশি গোপন নজরদারির ব্যবস্থা করেন, পাশাপাশি ধর্মীয় নানা অনুশাসনের উপরে বিধিনিষেধ আরোপ করে দেন। এই স্বৈরতান্ত্রিক, এই নিপীড়নের ফলেই কিন্তু সেখানকার মানুষজন জেগে উঠেছিল। আর এমন পরিস্থিতিতেই শিয়া আলেমরা রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠেন আয়াতুল্লাহ খোমেনি। যদিও খোমেনিকে ইরানের পুলিশ তখন গ্রেফতার করেছিল, কিন্তু তার যে বার্তা ছিল, ইরানের মানুষকে তিনি জেগে ওঠার যে বার্তা দিয়েছিলেন, তাতে করে কিন্তু ইরানের জনগণ জেগে ওঠে এবং বিপ্লব হয় এবং রাজতন্ত্রের অবসান হয়। এরপর রাজতন্ত্রের অবসান হলে 1979-এ খামেনি ফিরে আসেন ইরানে। ফিরে এসে তিনি ধর্মীয় অনুশাসনে বাঁধা একটি দেশ বা রাষ্ট্র পরিচালনার কথা বলেন, যে দেশে সবার মাথায় বসে থাকবেন ধর্মীয় গুরু এবং তার নিয়ম মতে বা ইসলামিক নিয়ম মতেই দেশ পরিচালিত হবে। বিগত 45 বছর ধরে এই নিয়মই ইরান দেশটি পরিচালিত হয়েছে এবং ধীরে ধীরে কট্টর ইসলামের বেড়াজালে নিজেদেরকে বেঁধে ফেলেছিল। ইরানে বর্তমানে এই যে আন্দোলন চলছে, বিভিন্ন ক্লিপিংস আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই আন্দোলনকে স্বাগত জানিয়েছেন বিশ্বের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এবং শুধু এই আন্দোলনকে আমরা যদি তরুণ প্রজন্মের আন্দোলন বলি বা জেন জি আন্দোলন বলি, তাহলে ভুল হবে, কারণ ইরানের সব বয়সের মানুষ 8 থেকে 80 এই আন্দোলনের সমর্থনে পা মিলিয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে চুপ আমাদের এদেশের বামপন্থীরা। There's a revolution happening in Iran. The past 2 weeks, Iran is under occupation by Arab Islamists.
Iranians are not Arab. They don't speak Arabic. It's not a Muslim country. বাংলাদেশে যখন শেখ হাসিনার পতন হয় সেই সময় দাঁড়িয়ে এখানকার বামপন্থীরা খুব উল্লাস করেছিল। তারা প্রতিদিন তাদের হয়ে কলম ধরতেন, বাংলাদেশের স্বাধীনতাকামী জুলাই আন্দোলনের সমর্থনে তারা বিভিন্ন গান লিখেছেন, কবিতা লিখেছেন। অথচ ইরানে যখন আন্দোলন হচ্ছে, জেনজি আন্দোলন, তখন কিন্তু তারা চুপ। একটা দিক ভেবে দেখুন, ইরানে কিন্তু সত্যিকারের স্বৈরতান্ত্রিক, কট্টর, একদম রিগ্রেসিভ একটা সরকারের পতন হতে চলেছে। সেখানকার মেয়েরা হিজাব খুলে উড়িয়ে দিচ্ছেন, প্রকাশ্য রাস্তায় গান বাজনা করছেন, বিভিন্ন রকম জিমনাস্টিক করছেন, পোশাক পরছেন পশ্চিমা ধাঁচে আধুনিক। এই যে একটা মুক্ত হাওয়া, একটা নারী ক্ষমতায়নের বার্তা ইরান জুড়ে ছড়িয়ে পড়ছে, এটাকেও কিন্তু স্বাগত জানাতে পারছে না বামেরা। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হলো বামপন্থীরাই কিন্তু আসলে মৌলবাদী ইসলামের পৃষ্ঠপোষক। এরাই সুগার কোটিং শব্দ দিয়ে এই ইসলামিক মৌলবাদকে প্রপাগেট করছে। এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, বামপন্থীরাই হলো কালচারাল ইসলামের ধ্বজাধারী। ছোট্ট একটা তুলনা করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ইসলাম আর বামপন্থা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আপনি একটু ভেবে দেখুন, যে সমস্ত ইসলামিক দেশ রয়েছে আর অপরদিকে বামপন্থী দেশগুলো, সব দেশেই সেখানকার মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, সেখানে স্বৈরতন্ত্র চলছে, সেখানে মানুষের স্বাভাবিক যে ন্যূনতম মানবাধিকার সেইটুকু নেই, তাদের সাংবিধানিক কোনো অধিকার নেই, ভোট দানের কোনো ব্যাপার নেই। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে একই শাসক শাসন করে চলেছে। সরকারের বিরুদ্ধে, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সেখানে প্রশ্ন করলে মৃত্যুদণ্ডই একমাত্র রাস্তা হয়। এরকম পরিস্থিতি রয়েছে উত্তর কোরিয়া, কিংবা ধরুন তথাকথিত কমিউনিস্ট দেশ চীন বা রাশিয়াতে, যেখানে শাসকের বিরুদ্ধে কথা বলা মানেই জেহাদ ঘোষণা করা। ঠিক একই অবস্থা ইরান বা অন্যান্য ইসলামিক রাষ্ট্রগুলোতে। জিওপলিটিক্সের তথ্য অনুযায়ী ইসরায়েলকে জব্দ করার জন্যই ইরান তার আশেপাশে ছোট ছোট যে দেশগুলো রয়েছে সেখানে কট্টর ইসলামের চাষ করেছিল, তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র এবং তাদের ট্রেনিং দিয়েছিল জঙ্গিবাদের। এটাকে জিওপলিটিক্সের ভাষায় বলা হয় অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। অর্থাৎ ইসরায়েলকে ঘিরে ধরার জন্য বিভিন্ন দিক থেকে জঙ্গিদের জন্য দরজা খুলে দিয়েছিল ইরান। লেবানন, সিরিয়া ইত্যাদি সমস্ত দেশে ধীরে ধীরে বিভিন্ন জঙ্গিবাদ একদম চাষ করছিল ইরান। তাদেরকে অস্ত্র সরবরাহ করতো, তাদের রসদ সরবরাহ করতো, অর্থ সরবরাহ করতো, ট্রেনিং দিত। এভাবেই ইসরায়েলকে চাপে রাখতে চেয়েছিল ইরান। ইরানের ভাষায় আমেরিকা হলো বড় শয়তান আর ইসরায়েল ছোট শয়তান বা লিটল ডেভিল। আজ ইসরায়েলের কঠোর নীতির কারণে আশেপাশে যে সমস্ত ছোট ছোট দেশগুলো রয়েছে যারা জঙ্গিবাদের চাষ করত, তারা প্রায় নির্মূল হয়ে গিয়েছে। মানে সেই সমস্ত দেশ থেকে জঙ্গিবাদকে উপড়ে ফেলে দিয়েছে ইসরায়েল। আর আজকে ইরানের মানুষজন সেখান থেকে মোল্লাতন্ত্রকে উপড়ে ফেলতে চাইছেন। বিশ্বের কাছে এটা একটা বড় উদাহরণ হতে পারে। দেখুন, আপনি যদি একটা স্প্রিংকে খুব জোরে চাপ দেন, সেটা হয়তো সাময়িক সময়ের জন্য ছোট হয় প্রবল চাপে, কিন্তু যদি আপনি একটু হাতের আঙুল ফাঁকা করেন বা চাপ একটু কমিয়ে নেন, তাহলে সেটা দ্বিগুণ গতিতে তার আগের অবস্থানে ফিরতে চায়। ইরানেও ঠিক তাই হয়েছে। ৪৫ বছর ধরে যে প্রবল নিপীড়ন, প্রবল চাপে সেখানকার মানুষকে রাখা হয়েছিল, আজ তারা দ্বিগুণ গতিতে মুক্তি পেতে চাইছে। আগামী দিনেও এইভাবেই বিভিন্ন বামপন্থী দেশ বা কট্টর ইসলামিক দেশগুলোতে পতন ঘটবে স্বৈরতান্ত্রিক সরকারের, আর সেটা হবে জেন জি বা তরুণ প্রজন্মের হাত ধরেই। মজার কথা, ইরানের জনগণ 4 দশক আগে যে ভুল করেছিল এবং বিগত ৪৫ বছর ধরে যে ভুলের মাসুল তারা গুনে চলেছে, আজকে বাংলাদেশ কিন্তু সেই একই ভুল করছে। আমরা আশা রাখবো বাংলাদেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ দেশটাকে জামাত বা জঙ্গিদের হাতে তুলে দেবে না, তারা মোল্লাতন্ত্রের খপ্পরে পড়বে না। আপনাদের কি মনে হয়, ইরানে মোল্লাতন্ত্র ধ্বংস হওয়ার পরে ইসলামিক ব্রাদারহুড বা একটা বিশ্বব্যাপী ইসলামের যে জয় যাত্রা বা যেভাবে ওরা দেখানোর চেষ্টা করে আর কি, পোর্ট্রেট করে একটা ইসলামিক ওয়ার্ল্ডের, সেটা কি ধাক্কা খাবে সেই কনসেপ্টটা কোথাও গিয়ে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।